গেল। রুদ্ধ কাঁথাটা টেনে জড়িয়ে নিল রাতের গায়ে। উষ্ণতা পেয়ে পুফির মাম্মা পুফির মতো করেই গুটিয়ে গেল। ঘুমের মাঝে মুখ ঘষে দিল বুকের মাঝে। শেষ রাতে গোসল করে ঘুমিয়ে পড়েছিল তারা। খুব বেশি না হলে সকাল 7টা বাজে হয়তো এখন। রুদ্ধ রাতের হাত ধরে আঙুলের ভাঁজে আঙুল দাবিয়ে চুমু খেলো হাতের পিঠে। রাত গভীর নিদ্রায় বিভোর। রুদ্ধ ডাকল না, ঘুমোচ্ছে ঘুমাক, এমনি তো প্রচণ্ড ক্লান্ত হয়ে ঘুমিয়েছে মেয়েটা, রেস্ট নিক আরও কিছুক্ষণ। তখনই তার ভাবনার মাঝে চোখ পিট পিট করে তাকালো রাত। ঘুম ভেঙে গেছে তার। রাতকে সজাগ হতে দেখে রুদ্ধ রাতের দিকে তাকিয়ে মুস্কি হাসল। তারপর নরম সুরে শোধায়, উঠো না, ঘুমাও আর একটু রাত পাখি। হুম। আচ্ছা তাহলে ওঠো, ফ্রেশ হয়ে নাও। বলে রাতকে উঠিয়ে বসিয়ে দিল। রাতও উঠে ফ্রেশ হয়ে নিতে ওয়াশরুমে চলে গেল। রাত ফ্রেশ হয়ে বের হয়ে দেখে রুদ্ধ 1 কাপ মিল্ক কফি নিজ হাতে বানিয়ে নিয়ে এসেছে। রুদ্ধ দুধ চিনি দিয়ে কফি খায় না, তবে রাতের সঙ্গে 1 কাপ থেকে খাওয়ার সময় খায় আর নিজেই কফিটা বানায় তাদের জন্য। রুদ্ধ কফির মগটা ডান হাতে নিয়ে বাম হাতে রাতকে ধরে বারান্দায় নিয়ে গেল রাতকে। বারান্দায় গিয়ে দুজনেই মেঝেতে বসে পড়ে। রাত রুদ্ধের বাহুতে মাথা এলিয়ে দেয়। বারান্দায় তখন রুদ্ধের মিষ্টি আলো গায়ে এসে মাখতে ব্যস্ত। বারান্দার পাশেই বড় সাদা রঙ্গন গাছটা মৃদু বাতাসে দূরে উঠেছে একটু পরপর। বাড়িতে গোছগাছ চলছে পুরো দমে। সিলেট থেকে রুদ্ধের বাবা মা সহ জিহাদ, মৃত্তিকা ও মৃদু আসছে। সকাল থেকে রাত আর রানু বেগম কোমরের শাড়ি গুঁজে রান্নাবান্না শুরু করে দিয়েছে। পারুল খালা হাতে হাতে বিভিন্নভাবে সাহায্য করছে দুজনকে। শুভ্রা ক্লাস করতে গেছে। রুদ্ধ আর রুদ্র বাইরে গেছে কিছু কেনাকাটা করার জন্য। আহাদ আব্রাহাম ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন। বাসায় জমজমাট পরিবেশ। অনেকদিন পর তার ভাই আসছেন। আপন ভাই না হলেও তাদের পরিবারে আছে স্বজনদের সাথে তাদের সম্পর্ক খুবই গভীর। দুপুর 2টার মধ্যেই তারা ঢাকা এসে পৌঁছবেন। তার মধ্যেই সব রান্নাবান্না কমপ্লিট করে রাত দ্রুত গোসল সেরে ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রানু বেগমের সাথে কাজে আবার হাত লাগালো। তখনই ক্লান্ত পায়ে বাড়ি ঢুকলো 2 ভাই। রুদ্ধ ঘামে গোসল করে গেছে এমন অবস্থা। শুভ্র ত্বকে ঘামের বিন্দুগুলো চকচক করছে। রুদ্ধের চুল আর দাড়ির রং একদম কুচকুচে কালো। অসম্ভব সুন্দর লাগছে রুদ্রকে এই অগোছালো অবস্থায়। রুদ্ধ আর রুদ্র আসতেই বাজার থেকে যা যা কেনাকাটা করে এনেছে তা এক এক করে রুদ্র রানু বেগমকে দেখাতে লাগলো। রাতের দিকে তখনই আকস্মাত তাকালো রুদ্ধ। রুদ্ধ দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ানো, দুটো বলপূর্ণ হাত বুকের কাছে ভাঁজ করা। সাদা পাঞ্জাবির নিচে প্রশস্ত দেহের অস্তিত্ব। সমস্ত ব্যক্তিত্বের ওপর দাম্ভিকতার ছাপ স্পষ্ট। আচার চলনে পরিপাটির ছোঁয়া। রুদ্ধ রাতের দিকে তাকিয়ে উপরের রুমে চলে গেল। বাজারের ব্যাগগুলো রেখেই তড়িঘড়ি করে ঘরে ঢুকলো রুদ্র নিজেও। সকালে গোসল করে বেরিয়েছিল, কিন্তু এমন ঠান্ডা আবহাওয়াতেও ঘেমে গেছে বাজারের ভিড়ে। রুদ্ধ ওয়াশরুমে ঢুকে হাত পা ধুয়ে চোখে মুখে পানি দিয়ে বেরোলো। পাঞ্জাবি বুকের কাছে কিছু অংশ ভিজে গেছে তার। চুলগুলো থেকে টপটপিয়ে পানি পড়ছে। মুখে হালকা দাড়ি গজিয়েছে তার। ওয়াশরুম থেকে বেরিয়েই তোয়ালে দিয়ে মুখ মুছে যাবে তখনই রাত এলো রুমে। হাতে শরবতের গ্লাস নিয়ে তোয়ালেটা হাতে নিতে গিয়েও নিল না রুদ্ধ। চোখ মুদে তাকালো তার রাত রঙ্গনার দিকে। পরনে গোলাপি রঙের একটা পাতলা সুতির শাড়ি। মুচকি হেসে ফেলে রুদ্ধ। বিয়ের প্রথম দিন রাতকে সেই গোলাপি রঙের শাড়িতেই দেখেছিল। গোলাপি রঙের রাঙানো রাত রঙ্গনাকে দেখে বুক কেঁপে উঠেছিল সেদিন তার। এরপর থেকে যতবারই সুযোগ হয়েছে এই হালকা গোলাপি রঙের শাড়ি সে কিনে এনেছিল রাতের জন্য। রাতের এখন ডজনখানি গোলাপি রঙের শাড়ি আছে বলতে গেলে। হুট করে রুদ্ধ উপলব্ধি করল রাত আর সেই কিশোরীদের মতো দেখতে নেই। তার চেহারায় কেমন পরিপূর্ণতার ছাপ পড়েছে। গায়ের গরম, চেহারার উজ্জ্বলতার বৃদ্ধি সব মিলিয়ে তাকে দেখলে বউ বউ লাগে তার রাত রঙ্গনাকে। রুদ্ধের বউ, রুদ্ধের রাত রঙ্গনা। ধক করে উঠল রুদ্ধের হৃদস্থল। এক পা করে এগিয়ে গেল। রাত নিজেও এগিয়ে এলো। মাঝামাঝি দূরত্ব ঘুচিয়ে বা হাতে শাড়ির আঁচল তুলে রুদ্ধের কপাল আর চুল ভালোভাবে মুছে পানি ছেড়ে দিতে দিতে বলল, ক্লান্ত হয়ে পড়েছেন অনেক, আগে সর্বচুকু খান। রুদ্ধ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল তার রাত রঙ্গনার দিকে। রুদ্ধ প্রতিউত্তর করল না। রাতের হাত সমেত গ্লাসটা ধরে মুখে নিয়ে ঢকঢক করে অর্ধেকটা শরবত খেয়ে বাকিটা রাতের মুখের সামনে ধরল। রুদ্ধের এমন কাণ্ডে রাত কিছু বলতে যাবে, তখনই রুদ্ধ এক হাতে তার কোমর জড়িয়ে বলে। রাত না চাইতেও জোর করে খাইয়ে দিল রুদ্ধ। গ্লাসটা পাশে রেখে 2 হাতে রাতের কোমর বন্ধনে জড়িয়ে বলল,
চুপ, খাও চুপচাপ। একটু বেশি বেশি খাওয়া দাওয়া করো তো রাত। জানো না স্বামীর সাথে এক পাত্রে খেলে মহব্বত বাড়ে। কথাটা বলেই রাতের কপালে চুমু খেলো রুদ্ধ। তারপর রাতের নাকের সাথে নাক ঘষে নিজেই বলল, বউ, একটু কুস করে একটা চুমু খাও তো। অনেক ক্লান্ত লাগছে, এনার্জি দরকার এখন আমার। রুদ্ধের বাচ্চাদের মতো আদর আদর মিশ্রিত মুখ দেখে হাসল রাত। হাত তুলে চিকন আঙুলগুলো চালিয়ে দিল রুদ্ধের কপালে লেপ্টে থাকা ভেজা চুলগুলোতে। নরম গলায় বলল, এত বউ বউ করা ভালো না প্রফেসর ওরফে ইঞ্জিনিয়ার সাহেব। রুদ্ধ রাতকে আরো কাছে টেনে নিয়ে ললারে অধর স্পর্শ করালো। বেশ খানিক সময় নিয়ে ঠোঁট দুটো চেপে ধরে রাখলো রাতের কপালে। পরম যত্নে ছোট্ট আদর দিয়ে রাতের নরম গালে হাত রেখে নাকের সাথে নাক ঘষতে ঘষতে বলল, কি করব বলো, বউ আমার আমায় এমন প্রেমে ফেলেছে যে বউ ছাড়া আর ভালোই লাগে না। কি বিপদ বলো তো। রুদ্ধের কথায় ফিক করে হেসে দিল রাত। সাথে রুদ্ধ নিজেও আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরে রুদ্ধের বুকের মাঝে মুখ গুজে দিল। বুকের মাঝে মাথাটা চেপে আঁকড়ে ধরল পিঠ। রুদ্ধ দুহাতে আগলে নিল শক্ত করে। তখনই ধরাম করে রুমে নাচতে নাচতে ঢুকলো শুভ্রা আর তাদের তুলাকন্যা পুভি। শুভ্রা রুমে ঢুকেই ভাই ভাবিকে এমন অবস্থায় দেখে নাক কুচকে চিল্লিয়ে উঠে বলল, ও বাবা গো, ও মা গো, এগুলো কি হচ্ছে ভর দুপুরে? শুভ্রাকে দেখে সরে আসতে চাইল রাত, কিন্তু রুদ্ধ দিল না। তাকে সত্যিই বরং আরো কাছে টেনে এনে তার কপালে চুমু খেলো আরো একটা। শুভ্রা বড় বড় চোখ করে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল তার ভাইয়ের দিকে। এসব হচ্ছেটা কি রুমের ভেতর? তার সামনে তার ভাই এগুলো কি করছে? ছি! দোহাই লাগে তোমরা থামো। ছি ছি, রোমান্স পরে করো, আগে নিচে চলো। চাচা চাচি এসেছে, সাথে জিহাদ ভাই আর আপুরাও এসেছে, জলদি আসো। বলেই রুদ্ধের বুক থেকে রাতকে টেনে নিয়ে যেতে লাগলো। তখনই রুদ্ধ পুনরায় রাতকে নিজের বুকে টেনে নিয়ে শুভ্রাকে ঝাড়ি দিয়ে বলল, চোখে দেখিস না তোর ভাবি আর আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, তারপরেও আবার এসে বড় বড় কথা বলে তোর ভাবিকে নিয়ে যাচ্ছিস? কোন সাহসে? হ্যাঁ, দিব এক থাপ্পড়, যা। ও আল্লাহ, এ কি ভাইয়া? ছি, হ্যাঁ তো বউ পাগল হইলা কবে? তুই যাবি? যাবো তো, আগে আমার ভাবিমণিকে দাও আমাকে। দিব না, যা ফুট। মাকে বলছি দাঁড়াও, যে তোমার দামড়া ছেলে বউ কোলে নিয়ে রুমে বসে আছে, আমি ভাবিকে চেয়েছি, তোমার ছেলে দেয়নি। যে বল ভাইয়া ভাবিকে আদর করছে, সে এখন ব্যস্ত, পরে আসবে। তবা তবা, ভাবি আমার ভাইয়া কই? এই নির্লজ্জ বেটা আমার ভাই হইতে পারে না। দু ভাই বোনের এমন নির্লজ্জ বেহায়াপনার কথা শুনে রাত বিষম খেল। কোনোরকম রুদ্ধকে ধাক্কা দিয়ে সরিয়ে কটমটিয়ে নিচে নেমে আসলো শাড়ির আঁচলটা মাথায় তুলে। রাত মাথায় ঘোমটা দিয়ে নিচে নামতেই রুদ্র ভাইয়ের বাবা মিরাজ আব্রাহাম আর মা তাহমিনা আক্তার নিচে আহাদ আব্রাহাম আর রানু বেগমের সাথে গল্প করছে। জিহাদ, মৃত্তিকা ও মৃদু বসে আছে। শুভ্রা তখন তার দাদিমাকে হাত ধরে নিয়ে আসলো ড্রয়িং রুমে। রাত গিয়ে সবাইকে সুন্দর করে সালাম দিল। তাহমিনা আক্তার রাতকে দেখেই বুকে টেনে নিল আদর করে। এই প্রথম তিনি রাতকে দেখেছেন। তাদের বাড়ির বড় ছেলের রুদ্ধ ভীষণই আদরের ছেলে, বউ তো আরও বেশি আদরের। তাহমিনা আক্তার রাতকে পাশে বসিয়ে রাখলেন। জামিনা বানুর সঙ্গে কথা বলছেন। তখনই রুদ্ধ নিচে এসে সবাইকে সালাম দিয়ে চাচা আর বাবার সাথে সিঙ্গেল সোফায় গিয়ে বসে পড়ল। রুদ্র লজ্জা পাচ্ছে কিছুটা, মাথা নিচু করে আছে, কথা বলছে না সে। তখনই তাহমিনা আক্তার নিজের ছেলের দিকে তাকিয়ে বলল, দেখো রানু আপা, ছেলে আমার লজ্জা দেখো। আরে চাচি বইল না আর, এ বাড়ি এখন যে ছেলে লজ্জাপতি থুক্কু লজ্জাবতা ছিল, সে এখন বউ পাগল প্রেমিক পুরুষে রূপান্তরিত হয়েছে। আর যে ছিল বিশ্ব নির্লজ্জ, সে এখন নতুন বউদের মতো মাথা নুয়ে পড়ে থাকছে। শুভ্রার কথা শুনে তাহমিনা আক্তার আর রানু বেগম জোরে হেসে ফেলল। তখনই মৃদু আর মৃত্তিকা এসে রাতকে জড়িয়ে ধরল একসাথে। তাহমিনা আক্তার সাথে সাথে তাদের থামাতে বলে উঠল, আরে দেখি সরে যা তো, তুলতুলে নরম একটা বউ আমাদের রুদ্রের, এভাবে চেপে ধরিস না বেচারিকে। কিচ্ছু হবে না, এর আগেও ভাবিকে এভাবে আমরা জড়িয়ে ধরেছি, ভাবির অভ্যাস আছে। তারপর মৃত্তিকা রাতের দিকে তাকিয়ে বলল, আরে দেখি তো ভাবি, কেমন রূপ খুলেছে আমাদের ভাবি জানে। তখনই জিহাদ মৃত্তিকা আর মৃদুকে টেনে সরিয়ে দিয়ে বলল, এই দেখি সর, আমাকে সালাম করতে আমার ভাবির পা ধরে সর। বলেই রাতের পা জড়িয়ে ধরে লম্বা সালাম দিল, সেই প্রথম দিনের মতো। তখনই রুদ্ধ তাদের উদ্দেশ্যে বলল, ভণ্ডামি বাদ দিয়ে জলদি খেয়ে রেডি হয়ে নে, এখনো কিছু কাজ বাকি, বাজারে যেতে হবে আবার।
আরে দাঁড়াও ভাইয়া, কেবলই তো আসলাম, পেছন সাইডটা তো একটু রাখতে দাও 2 মিনিট। জিহাদের কথায় হেসে উঠল সবাই। জমে উঠল ড্রয়িং রুম তাদের আমেজে। দুপুরের খাবার শেষ করে রাত সব কিছু গোছগাছ করে রুমে আসলো তৈরি হতে। তখনই তাহমিনা আক্তার আর রানু বেগম আসলো রাতের রুমে। রুদ্ধ রুমে নেই, বাহিরে গেছে। আহুদের বাসায় কিছু জিনিস নিয়ে যাবে তারা, যেমন মিষ্টি, ফল, শুকনো কিছু খাবার, সাথে আহুর জন্য জায়নামাজের পাটি। এটা জামিনা বানু আনতে বলেছেন। রাত তাহমিনা আক্তার আর রানু বেগমকে দেখেই উঠে বসে বললেন, আসুন না চাচি আম্মু, মা আসুন, এখানে বসুন। বসছি তো। এখন তুমি আমার কাছে এসে বসো তো। দেখো তো, তোমার জন্য চেইন আর কানের ঝুমকো এনেছি। কেমন লাগলো পরে দেখো তো। চাচি আম্মু, এগুলোর কি দরকার ছিল বলুন তো? অনেক দরকার ছিল। আমাদের বাড়ির বড় বউ, খালি হাতে আমাদের রুদ্রের বউকে দেখবো নাকি? তারপর নিজ হাতে রাতকে পরিয়ে দিলেন তিনি। রানু বেগম হেসে বললেন, কি মিষ্টি লাগছে রে রাত তোকে, মাশাআল্লাহ। রাত মিষ্টি করে হাসল। রুদ্ধ আর রাতের বিয়ের দিন রাত যে শাড়িটা পরেছিল আজ সে সেই শাড়িটা পরেছে, সাথে হালকা ওজনের গহনা। চুলগুলো ছেড়ে দিয়েছে, হালকা মেকআপও করেছে আজ। আহুকে দেখতে তারা এখনই বের হবে। আহাদ আব্রাহাম, মিরাজ আব্রাহাম আর রানু বেগম ও তাহমিনা আক্তার এক গাড়িতে যাবে। রুদ্র, শুভ্রা, দাদিমা আর মৃত্তিকা, মৃদু আর জিহাদ এক গাড়িতে যাবে। রাত আর রুদ্ধ যাবে রুদ্ধের গাড়িতে করে। সবাই এক এক করে তৈরি হয়ে রওনা দিল। আহুদের বাসায় পৌঁছে গিয়ে ড্রয়িং রুমে সবাই একসাথে বসলো। পুরুষরা সবাই একত্রে বসেই কথা বলা শুরু করে দিয়েছে। সবাই মিলে ভালো মন্দ কথা বলার পরপরই আহুকে আনতে বলা হলো। আহু মাথায় ঘোমটা দিয়ে লক্ষ্মী মেয়ের মতো এসে সবাইকে সালাম দিয়ে চেয়ারে বসলো, মাথা নিচু করে। ভীষণ লজ্জা লাগছে তার, তা দেখেই বোঝা যাচ্ছে। ছেলে মেয়ের দেখাদেখি হয়ে গেলে সবার মতে তাদের দুজনকে আলাদা কথা বলতে দেওয়ার জন্য রুদ্রকে আহুর রুমে নিয়ে যেতে বলা হলো। রুদ্র যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল। বলতে দেরি তো তার উঠে দাঁড়াতে দেরি নেই। আহু গুটি গুটি পায়ে তার রুমের দিকে এগিয়ে যেতেই রুদ্র ধাপ ধাপ করে তার হাত ধরে টেনে নিয়ে রুমের মধ্যে গিয়ে দরজা ধাপ করে আটকে দিল। শুভ্রা, মৃত্তিকার, রাত, মৃদু ও জিহাদ রুদ্রের এমন কাজে হতবাক হয়ে তাকিয়ে রইল। তবুও তারা কিছু বলল না, দরজার বাহিরে দাঁড়িয়ে রইল এভাবেই। আহু আর রুদ্র একসাথে রুমের ভেতর ঢুকতেই রুদ্র দরজা আটকে দিল। তা দেখে আহু চিল্লিয়ে বলে উঠল, এই কি সমস্যা কি তোমার, দরজা আটকাচ্ছ কেন? রুদ্র কিছু বলল না, দরজা আটকে আহুর দিকে ফিরে দুপাটি দাঁত বের করে হেসে দিল। কি ব্যাপার, এভাবে লুচ্চাদের মতো হাসতাছো কেন? একটু দুষ্ট কাজ করব তাই। এই খবরদার, কাছে আসবে না তুমি। উল্টোপাল্টা কোনো কিছু মাথায় খুললে তা এখনই ছেড়ে ফেলো, বলে দিলাম। হবু শ্বশুর বাড়ি বসে হবু বউয়ের পায়ে লাথি খেও না। আর আশ্চর্য, শুধু একটু জড়ায় ধরতাম, বেশি কিছু করতাম না কি? তুমি এমন ব্যবহার করো, আমার তো টেনশন হয়। আমার আন্ডা বাচ্চা ফুটাবো কিভাবে? সে ফুটানোর সময় দেখা যাবে। এই সুন্দরী, তোমাকে না আজ সে গরম লাগছে। উফ, ছি, কি অশ্লীল মুখের ভাষা, দূর হও। একটা গরম গরম চুম্মা লাগবে আমার সুন্দরী। কাছে আসো তো। ওরে আমার হবু বউটা রে, চাঁদ মুখখানা এগিয়ে দাও দেখি। তোমার হবু আন্ডা বাচ্চার বাপ তোমাকে একটু আদর করবে। আহু এই কথা শুনেই ছিটকে সরে আসলো। রুদ্র আবার এক পা বাড়ালো, তারপর দু হাত বাড়িয়ে বলল, আরে আসো না বাবু সোনা জাদু টোনা। আহু এবার বিরক্ত হয়ে রুদ্রের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর মেসেজ দেখিয়ে বলল, শুরু করে দিয়েছো তুমি আবার। তুমি ভালো হবে না, তাই না? আহুর এমন কথায় দাঁত বের করে দিয়ে হিহি করে হাসল রুদ্র। 15 মিনিট হয়ে যাওয়ার পরেও কোনো সারা শব্দ না পেয়ে জিহাদ দরজার কাছে গিয়ে কান পাতল। শুভ্রা এবার অধৈর্য হয়ে গিয়ে দরজায় ধাক্কা দিয়ে বলল, এই ভাইয়া, কি করো কি ভেতরে? হ্যাঁ, দরজা খোলো না কেন? আরে ওই রুদ্র ভাইয়া, দোহাই লাগে দরজা খোলো, মেয়ে দেখতে আসছি আমরা। এভাবে দরজা আটকায় রাখলে ভালো দেখায় না ভাই আমার, দরজা খোলো দোহাই লাগে। আশ্চর্য ভাইয়া, বিয়ে পড়াইতেই তো তোমাকে বিবাহিত পুরুষ বানিয়ে বাড়ি নিয়ে যাওয়া হবে, তাহলে এখন এগুলো কি শুরু করেছো? দরজা খোলো। একে একে শুভ্রা, মৃত্তিকা, মৃদু আর জিহাদ চারজনেই দরজা ধাক্কাতে লাগলো।
ততক্ষণে দরজার ধাক্কাধাক্কিতে আহুর মামাতো বড় বোন আর চাচাতো ছোট বোন এসে হাজির হলো। রুদ্রের কাহিনী শুনিয়ে তারাও হতভম্ব হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। তখনই রুদ্র মুখে বড় হাসি ঝুলিয়ে দরজা খুলে বের হলো। কি হচ্ছিল কি রুমে? বইয়ের সাথে স্পেশাল মিটিং। সর। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রুদ্র চলে গেল যেখানে সবাই বসে আছে। লিভিং রুমে গিয়ে চুপচাপ রুদ্রের পাশে গিয়ে বসে পড়ল লক্ষ্মী ছেলের মতো। কাজে এসে গেছে, সবাই কথা বলে ঠিক করেছে আকত আজ করিয়ে মেয়েকে রিং পরিয়ে যাবে। সবাই গোল হয়ে বসলো। আহু আর রুদ্রকে একসঙ্গে পাশাপাশি বসানো হলো। কাজে এসে বিয়ে পড়ানো শুরু করে দিয়েছেন। বিয়ে পড়ানো হয়ে গেলে সবাই আলহামদুলিল্লাহ বলে মিষ্টিমুখ করল। রাত তখন ঠিক 1:32। শহরের কোলাহল বহু আগেই ঘুমিয়ে পড়েছে। ছাদে উঠে দাঁড়ালে মনে হয় যেন দুনিয়ার সমস্ত শব্দ থেমে গেছে, কেবল থেকে গেছে প্রকৃতির নিঃশব্দ এক আত্মা, যে বাতাসের শরীর গায়ে মেখে ঘুরে বেড়ায়। আকাশ জ্যোৎস্নায় ভিজে আছে। চাঁদটা আজ যেন একটু বেশি নরম, একটু বেশি ধোয়া ধোয়া, যেন তার আলো নিজের ওজনেই ধীরে ধীরে মাটিতে নামছে। ছাদের চারিদিকটাই সেই চাঁদের আলো ছড়িয়ে পড়েছে, যেন সাদা এক শীতল চাদর বিছানো হয়েছে পুরো পৃথিবীর গায়ে। হঠাৎ করেই মন খেয়াল করে বাতাসে আজ কিছু একটা বেশি আছে, একটা মৃদু মোহনীয় ঘ্রাণ। চারা গাছে ফুটে ওঠা রাত রানীর সুবাস যেন বাতাসের সঙ্গে মিশে পুরো ছাদটাকে ঘিরে ফেলেছে। কখনো সেই ঘ্রাণটা আসে সোজা বুকের মাঝে, কখনো আবার দূরে সরে যায়, আবারও ফিরে আসে পরক্ষণেই। ফুলের ঘ্রাণ, জ্যোৎস্নার আলো আর নিঃশব্দ রাত, তারা যেন মিলে এক অলিখিত কবিতা বলে যায়, যেটা কেবল হৃদয় দিয়ে শোনা যায়, কান দিয়ে নয়। ছাদের এক কোণে রাখা মাটির টবগুলো, যেগুলোর পুঁথি ফুল, মাধবী লতা আর ছোট ছোট কাঠবেলি ফুটেছে, তারা এখন যেন নতুন রঙে জেগে উঠেছে। দিনের আলোয় কত কড়া নয়, কিন্তু চাঁদের আলোয় কোমলতা তাদের গায়ে পড়ে একরকম ছায়া আলো খেলা শুরু হয়েছে, যা চোখে না পড়লেও মনের মধ্যে ছায়া ফেলে। বাতাসে হালকা শীতলতা, এমন নয় যে কাঁপিয়ে দেবে, বরং একটা শান্ত আরাম বয়ে আনে। দূরে কোথাও একটা রাতচারা পাখি ডেকে ওঠে, আবার থেমে যায়। চারপাশের এই নির্জনতা যেন শব্দের চাইতেও গভীর, যেন এই ছাদটা এখন আর শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি, একটা স্মৃতির পথঘাট, কিংবা ভেতরে নিঃশব্দ প্রশ্নগুলোর প্রতিধ্বনি শুনিয়ে ফেরার জন্য তৈরি করা কোনো আকাশের সিঁড়ি। খোলা বারান্দার একপাশে বসে আছে রুদ্ধ, হাতে জ্বলন্ত নিকোটিন। ধোয়ার কুণ্ডলি ধীরে ধীরে উপরের দিকে উঠে হারিয়ে যাচ্ছে অন্ধকার আকাশে। পরনে বরাবরের মতোই একখানা শুভ্র নির্মল সাদা রাঙা পাঞ্জাবি। দেশে এসেই রাতের জন্য একটা দোলনা লাগিয়েছিল সে বারান্দায়, সেটাতেই হেলান দিয়ে বসে আছে। চাঁদের মোলায়েম কোমল আলো এসে ছুঁয়ে যাচ্ছে তার চিবুক, তার পাঞ্জাবির কাপড়। তার সামনে মাথা নিচু, দুহাত ঠেকিয়ে কপালে ঠেকিয়ে মেঝেতে বসে আছে রুদ্র। গাম্ভীর্যে মোড়া তার অবয়ব। আজ তার আর আহুর আকত আছরের নামাজ শেষে সম্পূর্ণ হয়েছে। নববিবাহিত, কিন্তু চরম হতাশ রুদ্র। হাতে পানির বোতল, চোখে ঘুমহীন ক্ষোভ। রুদ্রের পাশেই গালে হাত দিয়ে তার দিকে তাকিয়ে আছে জিহাদ। রুদ্রের কফি শেষ, ধৈর্য প্রায় শেষ। রুদ্ধ রুদ্রের দিকে তাকিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে বলল, তোর চেহারাটা দেখে মনে হচ্ছে আজকে আকদ না, তোর ফাঁসির তারিখ শোনানো হয়েছে। জিহাদ রুদ্রের কথা শুনে ফিক করে হেসে ফেলল। রুদ্র জিহাদকে চোখ রাঙিয়ে দুহাত কপালে ঠেকিয়ে বলল, তুই হাসবি না বাইরে, মনটা এমনিতে ফাটতেছে। বিয়েই হয়েছে কিন্তু বাসন নাই। আহারে বউ ঘরে নাই, কই ভাবলাম বোরে গোলবালিশ বানাইয়া ঘুমামু, তা হতে দিলি না তোরা। আমি বিবাহিত হয়েও একা, নিঃস্ব। রুদ্ধ পুনরায় সিগারেটটা মুখে নিয়ে বলল, তাহলে আমি এখানে কি করছি? আমার বউ তো ঘরে আছে, তাই না? রুদ্র ভাইয়ের দিকে অসহায় মুখ করে বলল, তাই তো, তুই আমার চাইরা ঘরে যেতে পারবি? পারবি? এই রাতে আমাদের প্রেম একটাই, বন্ধুত্ব যা চিরন্তন। রুদ্ধ ধোয়া ছেড়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আর তুই বিপ্লবী নাগরিক, আজ রাতে এশিয়া মহাদেশে তোর বাসর ক্যান্সেল। তারপর ঘড়ি দেখে রুদ্ধ পুনরায় বলে উঠল, শোন, আমার বউ ঘুমিয়ে গেছে, এখন আমি ঘরে যাই, তুই এই নাটক বন্ধ কর। রুদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দু হাতে ভর দিয়ে বসে বলল, দোস্ত মানে কি খুশির দিনে শুধু ফোনে রিয়েক্ট দেওয়া? আজ আমার বাসন নাই, তোরও নাই। আমার বিছানা ফাঁকা, তোমারও ফাঁকা। আজ আমরা দুই পাখি দেওয়া পুরুষ। রুদ্ধ উঠে দাঁড়িয়ে বলল, তারপর বারান্দা থেকে বলল,
চুপ কর, কবি হয়ে গেছিস দেখি। রুদ্র ভাইয়ের পায়ের শিকল ধরা ভঙ্গিতে হাত বাড়িয়ে কাঁদো কাঁদো গলায় বলল, না রে ঘর বাঁধিস না, তোমার ভাইয়ের বুকে এখনো বাসর বিদিন ব্যথা। রুদ্রের কথায় পাত্তা না দিয়ে চলে গেল নিজ রুমে। বাড়ির মেয়েরা আজ একসাথে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। রাত, মৃত্তিকা, মৃদু, শুভ্রা, রানু বেগম, তাহমিনা আক্তার, এমনকি জামিনা বানুও এসেছে।